অনেক দিন আগের কথা। পাহাড় নদী জঙ্গলে ঘেরা এক সুন্দর রাজ্য ছিল। রাজ্যের নাম ছিল সুবর্ণপুর। সকালের আলো পড়লেই নদীর জল সোনার মতো ঝিলমিল করত, আর সন্ধ্যাবেলা পাখিদের ডাক আর মন্দিরের ঘণ্টার ধ্বনিতে পুরো রাজ্য ভরে যেত। এই রাজ্যেই ছিল এক ছোট্ট গ্রাম, মণিপুর। সেই গ্রামে থাকত এক পরিবার, হরি, তার স্ত্রী ও তার বোন রিয়া। একদিন হরির স্ত্রী হরিকে বলল, তোমার ওই কুৎসিত বোনটার কি বিয়ের বয়স হয়নি এখন অবধি? এখনো কি কচি খুকি? শোনো, তোমায় আমি শেষবারের মতো বলে রাখছি, এবারে যদি তোমার বোনকে বিয়ে দিতে না পেরেছো তাহলে আমাকে হারাবে তুমি। মানুষের জীবনে কত সুখ, আর আমার পোড়া কপাল। তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটাই জ্বলে পুড়ে গেল। আমি এখানে থাকবো না, এই সংসারে লাথি মেরে আমি বেরিয়ে যাব। এই কথা আমি আগে থেকেই বলে রাখছি। এই রকম একটা কালী কুৎসিত মেয়ে আমি জীবনেও দেখিনি কোনোদিন। গ্রামে গঞ্জে কত ধরনের মানুষ রয়েছে, কেউ তোমার বোনকে পছন্দই করে না বিয়ের জন্য। আমি শুধু চিন্তা করি, এই মেয়েটা বেঁচে আছে কেন? আমাকে ওর জন্য কত কথা শুনতে হয়। তা তোমার মুখে কোনো শব্দ নেই কেন শুনি? আমার কথার উত্তর দিচ্ছ না যে? রিয়ার গায়ের রংটা একটু চাপা হতে পারে, কিন্তু ওর চেহারাটা অনেক মায়াবী। সে দেখতে এতটাও খারাপ নয় যেভাবে তুমি বলছো। ওকে তো আমাকে বিয়ে দিতেই হবে। বড় দাদার একটা দায়িত্ব আছে না? তোমাকে কতদিন ধরে বলেছি ওকে বাড়ি থেকে তাড়াও, বিয়েটা দিয়ে দাও। যে কোনো একটা পাত্র খুঁজে এনে যে কোনো প্রকারে বিয়েটা দিয়ে বিদায় করো। আমি আর সহ্য করতে পারছি না। আমার বোনটার কত বড় পোড়া কপাল। নিজের বড় দাদা হয়েও বড় দাদার দায়িত্ব পালন করতে পারছি না। বোনটাকে ঠিকমতো দেখাশোনাও করতে পারছি না। আসলে এই দুনিয়াতে বাবা মা ছাড়া কেউই আপন হয় না। আমার বড় দাদা তার বউয়ের কথাগুলো শুধু শুনছে আর হজম করছে। কোনো তো প্রতিবাদ করলো না। করবে কেন? আমি তো ওর বোন। বোন মরে গেলেও কিছু যায় আসে না। আমি জানি না আমি কি করব। আমাকে একটা রাস্তা দেখাও বিধাতা। আমার আর কিছুই ভালো লাগছে না। মা বাবা কেন যে আমাকে ছেড়ে চলে গেল তা আমি কিছুই বুঝতে পারি না। কেন বিধাতা, কেন কেন আমার সাথে এত বড় অন্যায় করেছো? না দিলে রূপ, না দিলে বাবা মা। আচ্ছা শোনো তো, ঘটক মশাই যে সেদিন বলেছিল পাশের গায়ের একটা ধনী পরিবার আছে, তাদের কি কোনো খবর পেয়েছো? যৌতুক যা যা টাকা পয়সা লাগে সব কিছু দিয়ে হলেও তোমার বোনকে বিদায় করো এ বাড়ি থেকে। তুমি তো আমাকে কিছু বলতেই দিচ্ছ না। আমাকে তো একবার বলার সুযোগটি দাও। শোনো, আগামীকালকে রিয়াকে দেখতে আসবে সেই ধনী বাড়ির লোকজন। সব কিছু তৈরি রেখো। আজকে মহারানীকে দেখতে আসবে। সকাল থেকে কত কাজ করতে হচ্ছে আমাকে। জীবনে যেটা করিনি সেটাই আমাকে করতে হচ্ছে। যা করার দরকার সব কিছুই আমি করব, তবুও যেন ওকে আমি বাড়ি থেকে বিদায় করতে পারি। সকাল কি এখনো হয়নি? এখনো তার ওঠার কোনো নাম নেই। বাড়ি ঘরটা কখন বলেছিলাম যে পরিষ্কার করিস? গতকাল রাতে কত করে বলেছিলাম ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠিস, কিন্তু এই মেয়ে তো নাছোড় বান্ধা। আমার তো কোনো কথাই সে শোনে না। ভালোই ভালোই বিয়েটা হয়ে যাক, তারপর দেখবে আমার আসল রূপ। কোনো দিনও এই বাড়িতে উঠতে পারবে না এসে। রিয়া, এই রিয়া, কিরে মুখ পড়ি, এখনো কি সকাল হয়নি? আর কত ঘুমাবি পড়ে পড়ে? রাজ্যের কাজ পড়ে আছে। তোকে না গতকালকে বলেছি যে তোকে আজ দেখতে আসবে, একটু সকাল সকাল উঠিস। কিরে রিয়া, কই গেলিলে মুখ পড়ি? উঠেছিস নাকি আমায় ওখান পর্যন্ত যেতে হবে? না না, এই মেয়ে বোধহয় উঠবে না, আমাকেই যেতে হবে ওখান পর্যন্ত। কিরে মুখ পড়ি, তুই এইমাত্র উঠলি? তোকে না গতকালকে বলেছিলাম তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। সুন্দর মতো সেজে কুজে সকাল থেকেই থাকবি। হুট করে যদি পাত্রপক্ষ এসে পড়ে, তোর এই কুৎসিত মুখটা দেখে তারপর কি তোকে কোনোদিন পছন্দ করবে বল? যা যা, এক্ষুনি কাপড়টা পাল্টিয়ে আয়, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। বৌদি, আমি যেরকম আছি সেরকমটাতেই থাকতে চাই, আর এভাবেই পাত্রপক্ষের সামনে যাব। আমি মুখের মধ্যে ছাইপাশ মেখে পাত্রপক্ষের সামনে দাঁড়াতে পারবো না। আমাকে যে ভালোবাসবে সে এমনিতেই গ্রহণ করবে, কোনো সাজগোজের দরকার নেই। ওরে বাবা, তোর যে আত্মবিশ্বাস, বাপ রে বাপ!
তুই নিজেকে মহারানী মনে করিস নাকি? শোন রে হতচ্ছাড়ি, তোকে যদি সব থেকে ভালো করে সাজগোজ করাই তবেও তোকে একটুও ভালো লাগবে না। এত বাজে কথা না বলে এক্ষুনি যা, তৈরি হবি। ঠিক আছে বৌদি, তাহলে আমি শাড়িটা পরিবর্তন করে আসি। তুমি যাও, আমি আসছি। শোন, শাড়িটা একটু ভালো মতো পরিস আর তাড়াতাড়ি পরিবর্তন করে আমার ঘরে আয়। আমি সাজগোজের জিনিসগুলো তৈরি করছি। তোকে একটু ভালো মতো পাউডার মেখে সাজাতে হবে, যেন পাত্রপক্ষ দেখে একটু হলেও পছন্দ করে। বাকিটা আমি দেখে নেব। আমি জানি বৌদি, আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই তাহলে তুমি সব থেকে বেশি খুশি হবে, কিন্তু বিশ্বাস করো বৌদি, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। এ বাড়ি ছেড়ে যেদিন চলে যাব সেদিন আমার সব থেকে দুঃখের দিন হবে, কারণ আমি তোমাদেরকে বড্ড ভালোবাসি। তুমি যদি আমাকে আপনজন বলে মনে নাও করো, কিন্তু আমি ভাবি তুমিও আমার খুবই আপনজন। তা মেয়ে কোথায়? মেয়েকে তো দেখতে পাচ্ছি না। কতক্ষণ ধরে কাজের মেয়েটাকে নিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছো? মেয়েটাকে তো নিয়ে আসো। আমাদেরও তো অত হাতে সময় নেই যে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো। ও কাকিমা, আপনি কি মেয়েকে দেখতে পাচ্ছেন না? আমার সাথেই তো এই মেয়ে, আমার একমাত্র ননদ, এর নাম রিয়া। এর সাথেই তো কিছুদিন আগে আপনার ছেলের বিয়ের কথা হয়েছিল। ওর গায়ের রংটা একটু চাপা আর কি, এমনিতে মেয়ে হিসেবে অনেক ভালো, বাড়ির সব কাজকর্ম করবে। ছি ছি মা, এসব কি বলছে ওনারা? এরকম একটা মেয়েকে যদি আমাদের সংসারে নিয়ে যাওয়া হয়, আমাদের সংসারের মান সম্মান থাকবে কি গ্রামে? আর আমিও কোনোদিন চাই না আমার যা এরকম কুৎসিত হোক। ঘটক মশাই তো বলেছিলেন মেয়ের গায়ের রংটা একটু চাপা, কিন্তু এরকম কালো যে হবে সেটা তো আমরা কল্পনাও করিনি। এ তো হাড়ির পেছনের কালির থেকেও কালো। না না, অনেক দেখা হয়ে গেছে, আর দেখার আমাদের দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি ঠিক কথাই বলেছো। এই কালো মেয়েকে বাড়িতে ওঠানো যাবে না। একে নিয়ে গেলে গ্রামের মানুষের কাছে মুখ দেখানো যাবে না। এই মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব না। আর তোমাকে বলছি হরির বউ, তুমি এই তোমার কালো ননদকে দেখানোর জন্য আমাদেরকে এখানে ডেকে পাঠিয়েছো? আমি এমন মেয়েকে পুত্রবধূ বানাবো সেটা আমি কল্পনাও করতে পারি না। এই মেয়েকে নিয়ে গেলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। দেখো কাকিমা, আমার ননদ একটু কালো হলে কি হবে, বাড়ির সব কাজ একা সামলাতে পারে। আপনাদেরকে কোনো কাজ করতে হবে না, বাড়ির সব কাজ ও একাই করে নেবে। আপনারা আমাকে যা ইচ্ছা তাই বলুন, তবুও আমার বৌদিকে কিছু বলবেন না। এই বৌদি, দেখছো ওনারা তো আমায় পছন্দ করছেন না, কেন শুধু শুধু জোর করে আমার বিয়ে দিতে চাচ্ছ বলো? তুমি সব কিছু জেনে বুঝে কেন কুমিরের গর্তে ছেড়ে দিতে চাচ্ছ বৌদি, যেখানে আমাকে নিজের পরিবার ঠাট্টা করবে? বলো, উত্তর দাও। আমি কি ওখানে গেলে আদৌ সুখে হতে পারবো? খুব তো চ্যাটাং চ্যাটাং কথা শিখেছিস তুই, মানুষের সামনে আমাকে অপমান করছিস। ওনারা যা পাগে তারপর দেখাচ্ছি মজা। বেয়াদব মেয়ে কোথাকার, কালো মেয়ে আবার মানুষের সামনে আমাকে কথা শোনানো। তোকে উচিত শিক্ষা দেব। শুনুন, আপনারা ঝগড়া করুন গিয়ে, আমরা এখানে আর থাকতে চাই না। আমাদেরকে বিদায় দিন, আমরা এখান থেকে যেতে পারলেই বাঁচি। মা চলুন তো এখান থেকে চলে যাই। ছি 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 ছি, একে দেখতে কালো, তার উপরে আবার লাল শাড়ি পরে আছে। রাতে কেউ যদি দেখে পেতনি বলে ভাববে। শোনো মেয়ে, তোমায় একটা উপদেশ দিয়ে যাই, গলায় কলসি বেঁধে কোথাও গিয়ে জলে ডুবে মরো, এর থেকে শান্তি পাবে। চলো চলো বৌমা, এ বাড়িতে আর এক মুহূর্ত নয়। পাত্রপক্ষ আমাকে দেখে পছন্দ করলো না, তার উপর আবার বৌদির নির্যাতন অত্যাচার দিনকে দিন বেড়েই চলেছে। আমি কোথায় যাব? এই নদীর পাড়ে বসে বসে মরে যাব, তবু আমি বাড়িতে ফিরব না। যে বাড়িতে আমার কোনো সম্মান নেই, যেখানে কেউ আমাকে কোনোদিন চায় না, দয়া মায়া কেউ করে না, সেই বাড়িতে গিয়ে আমি মরতে চাই না। হে ভগবান, তুমি আমার মৃত্যু দাও। আমার মৃত্যুতে সব কিছুর সমাধান হয়ে যাবে। আমার জন্য আমার দাদা সব সময় চিন্তায় থাকে, আর বৌদি তো আমাকে মেরে ফেলতে চায়। আমি কোথায় যাব, কি করব? হে বিধাতা, তুমি আমায় বলে দাও। আমার যে কোনো কিছুর রাস্তা খোলা নেই। বোন রিয়া, তুই এখানে কি করছিস? তোকে সকাল থেকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি,
কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি। তোর বান্ধবীদের বাড়িতেও খুঁজে দেখেছি, কোথাও পাইনি। তারপর এই নদীর তীরে দেখতে পেলাম। এই নদীর তীরে এসে কি করছিস বল? তুই এখানে কেন কান্নাকাটি করছিস? পাত্রপক্ষ তোকে দেখে পছন্দ করেনি, এতে কষ্ট পাওয়ার কি আছে বল? এখন পছন্দ করেনি, পরে আরেক পাত্রপক্ষ এসে পছন্দ করবে, এভাবেই তো সব কিছু চলবে। আমার সাথে বাড়িতে চল বোন, এভাবে কান্নাকাটি করিস না, আমার এসব ভালো লাগে না। না না দাদা, আমি কান্না করছি না। আমি কান্না করব কেন বলো? আমার মতো একটা কুৎসিত মেয়ের চোখের জলের কি কোনো দাম আছে? শুধু শুধু নিজেকে কেন কষ্ট দেব দাদা? এমনিতেই তো কষ্টের কোনো সীমা নেই আমার। আমি তোমায় শুধু একটা কথাই বলবো, আমি চাই না দাদা আমার জন্য সংসারে কারো কোনো কষ্ট হোক। আমি জানি, সব কিছুই বুঝতে পারি, তুমি বৌদির ভয়ে আমায় কিছু বলতে পারো না ওনার সামনে। এই ভালোবাসাটা সারা জীবন ধরে রেখো, এটাই আমি চাই। তোর বৌদির কথায় কিছু মনে করিস না বোন, ও একটু রাগী ধরনের, কিন্তু এমনিতেই মনটা অনেক ভালো। আর রাগ করে থাকিস না বোন, বাড়িতে চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে বাড়িতেই চলো। আমি কি করব ভেবে পাচ্ছে না। একদিকে আমার বোন আর একদিকে আমার বউ, দুই নৌকায় পা দেওয়ার মতন হয়েছে। বউয়ের ভয়ে আমার বোনটাকেও কিছু বলতে পারি না। আমার মতো বোধহয় পাপী দাদা এই পৃথিবীতে আর একটাও নেই। আমাকে ক্ষমা করে দিস রিয়া। হরির বউ, ও হরির বউ, একটু তাড়াতাড়ি বেরিয়ে এসো, একটা ভালো খবর আছে গো। আরে কোথায় গেলে তোমরা? আমি নিমাই ঘটক গো, নিমাই ঘটক, একটা জব্বর খবর নিয়ে এসছি। কোথায় গেলে তোমরা? একটু তাড়াতাড়ি বেরিয়ে এসো না। আরে আপনি এই ভোরবেলা, ভোর হতে না হতেই এভাবে চিল্লাচিল্লি করছেন যে? কিসের খবর নিয়ে এলেন শুনি? সেদিন তো একটা পাত্রপক্ষ এসেছিল, সেই ধনী বাড়ির পাত্রপক্ষটা আমার ননদকে দেখে দূর দূর ছিছি করে চলে গেছে। আপনাকে আমি কতবার করে বলেছি যে কোনো ধরনের একটা ছেলে এনে ওর সাথে বিয়ে করিয়ে দিতে, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে পান না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, শোনো। হ্যাঁ হ্যাঁ বলুন, কিসের জন্য এলেন? আরে তুমি আগে মাথাটা ঠান্ডা করো। শোনো, পাশের গায়ে থাকে একটা ছেলে, সেই ছেলেটা অনাথ গো, অনাথ। কোথায় জানি রিয়াকে দেখেছে, তার নাকি রিয়াকে খুবই পছন্দ হয়েছে। সে রিয়াকেই বিয়ে করতে চায়, সে কোনো যৌতুক চায় না, শুধু মেয়েকে নিয়ে যাবে বিয়ে করে। তোমরা কি রাজি? তোমরা যদি রাজি থাকো তাহলে কথা এগোতে পারি। অনাথ ছেলে? যাই হোক, চলবে চলবে, অনেক ভালো খবর শুনিয়েছেন আমাকে। আমি তো এক কথায় রাজি। অনাথ হোক বা ভিক্ষুক হোক, ওকে বিয়ে করে নিয়ে গেলেই হলো। ওর মুখের যা ছিরি, ওকে তো আর রাজা বাদশারা বিয়ে করবে না। শুনুন ঘটক মশাই, আমাদের দিক থেকে সব কিছু পাকা। আপনি ছেলের সাথে কথা বলুন, বিয়ের দিন তারিখ ঠিক করুন, আমরা সব সময় প্রস্তুত আছি বিয়ে দেওয়ার জন্য। তাহলে তো খুবই ভালো হলো। আমি এক্ষুনি গিয়ে ছেলেটাকে খবর দিচ্ছি। ছেলেটা কিন্তু অনেক ভালো। ভালো খারাপ যাই হোক না কেন, আপনি এক্ষুনি গিয়ে খবর পাঠান, আমি কনেকে তৈরি করছি। এবার আমার আপদ দূর হবে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারলাম না। ঘটক মশাইয়ের কাছ থেকে শুনেছি আপনি নাকি আমায় পছন্দ করেছিলেন। আপনি কি কোথায় আমাকে দেখেছিলেন? আমার মতো একটা কুৎসিত মেয়েকে আপনার কিভাবে পছন্দ হলো? সেটাই তো সবথেকে আশ্চর্যের কথা। আজ পর্যন্ত কেউ আমায় এভাবে বলেনি যে আমাকে সত্যিই ভালো দেখতে। আমার বিশ্বাস হচ্ছে না কেউ আমাকে ভালোবেসে আমার বিয়েও করলো। এত সুখ আমার কপালে কি সইবে? আমি তো বিশ্বাস করতে পারছি না।
কে বলল রিয়া তুমি সুন্দরী নও? তোমার মুখটা ওই চাঁদের মতো সুন্দর, আর তোমার মনটা ওই আকাশের থেকেও বিশাল। তোমায় একদিন আমি নদীর পাড়ে দেখেছিলাম, সেখান দিয়ে আমি একটা জায়গায় গিয়েছিলাম, তখন তোমাকে দেখেছি। এটা অনেক দিন আগের কথা। তারপর থেকে তোমায় খোঁজ করেছি, খুঁজতে খুঁজতে অনেক দিন পর তোমার ঠিকানা খুঁজে পেলাম। অবশেষে এখন তুমি আমার গিন্নি। আমি তোমায় পছন্দ করে বিয়ে করেছি রিয়া। তুমি নিজেকে কখনো অসুন্দর বলবে না। সত্যি আমার ভাগ্যটা যে এত ভালো হবে সেটা আমি কোনো দিনই কল্পনা করতে পারিনি। বিধাতার কাছে কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করব সেটার ভাষাও আমার কাছে নেই। আমি শুধু একটি কথাই বলতে চাই, ওগো, তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তুমি তো জানোই আমার বাবা মা নেই, আমিও তোমার মতোই অনাথ। আমি মা বাবার পরে যদি কাউকে পছন্দ করে থাকি সেটা হচ্ছে তুমি। তাই নিজেকে কখনো একা ভেবো না, আমিও এখন তোমার সাথে থাকবো। আর বলতে হবে না গিন্নি, এখন যাও, খাবারটা বেড়ে ফেলো, দুজনে খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে তো আবার আমাকে কাজে যেতে হবে নাকি? এরপর 6 মাস কেটে যায়। তারপর একদিন রিয়া খুব অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার কবিরাজ এসে দেখে, ওষুধ দিয়ে যায়। তুমি এত অসুস্থ হলে কি করে গিন্নি? কত বুদ্ধি ডাক্তার দেখিয়েছি, তবুও তো তুমি সুস্থ হচ্ছ না। আমি কি করব গিন্নি, তুমি বলে দাও। আমার যে কিছুই ভালো লাগছে না। তোমার আর কিচ্ছু করতে হবে না, আমার সময় ফুরিয়ে এলো বলে। আমি তোমায় বলেছিলাম না, এই কপালে কোনো দিনই সুখ লেখা নেই। যে তোমায় কাছে পেয়ে একটু সুখের সন্ধান করেছিলাম, কিন্তু বিধাতা এই কপালে তো সুখ লিখেই দেননি। এসব বলো না গিন্নি। আমার এই বাড়ি জমি সব বিক্রি করে তোমায় আমি বিদেশে নিয়ে যাব। সেখানে তো অবশ্যই কিছু না কিছু একটা চিকিৎসা রয়েছে। তুমি একদম চিন্তা করো না গিন্নি, একদম না। ওগো, এসব করার কোনো দরকার নেই। তুমি একটা কাজ করে দাও না, তুমি আমার দাদা বৌদিকে গিয়ে বলো যে তোমাদের রিয়া শেষবারের মতো তোমাদেরকে একটু দেখতে চায়। আর কিছুই চাই না তোমাদের কাছে। এসব কি বলছো তুমি রিয়া? আমি এখনই যাচ্ছি, এখন তোমার দাদা বৌদিকে গিয়ে বলছি তোমার সঙ্গে যেন দেখা করে। বৌদি, ও বৌদি, দাদা কোথায় গেছে? আপনাদের দুজনকে আমার সাথে তাড়াতাড়ি যেতে হবে। আপনাদের বোনের অনেক বড় অসুখ হয়েছে, অনেক বড় অসুখ। সে কিছুতেই সুস্থ হচ্ছে না। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কোনো কাজই হচ্ছে না। ওই কুৎসিত মেয়েটার অসুখ হয়েছে তো আমি কি করব? শোনো, এখন কিন্তু তোমার আলাদা পরিবার। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার স্বামী কিন্তু বাড়িতে নেই, সে কাজের সন্ধানে শহরে গেছে, বুঝেছো? এখন আমি যেতে পারবো না কোথাও, চলে যাও এখান থেকে। আপনি কেমন মানুষ? রিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আপনি এরকম কথা কিভাবে বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনার পায়ে পড়ছি বৌদি, আপনি চলুন না আমার সাথে। শোনো রিয়া স্বামী, তোমায় কিন্তু ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বৌদি, দয়া করে আমার কথাটা শোনো। রিয়া তোমাদেরকে নিয়ে যেতে বলেছে, একবারটি চলো। আমি যাব না বলেছি তো যাব না, ওর মুখ দেখতে চাই না, এখান থেকে চলে যাও। রিয়া, রিয়া তুমি এভাবে মেঝেতে পড়ে আছো কেন? রিয়া কি হয়েছে তোমার? ওঠো, ওঠো বলছি, কথা বলো, কথা কেন বলছো না? রিয়া, রিয়া কোনো উত্তর দিচ্ছ না কেন? রিয়া কি হয়ে গেল তোমার? রিয়া তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারলে? রিয়া আমি কি নিয়ে বাঁচব? রিয়া ওঠো, রিয়া কথা বলো আমার সাথে, একটি কথা বলো রিয়া। এভাবে তুমি যেতে পারো না রিয়া। রিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচব না। রিয়ার মৃত্যুর সুখ সইতে না পেরে রিয়ার স্বামী সেখানেই পড়ে মারা যায়। এভাবেই একটি অসমাপ্ত ভালোবাসার গল্পকাহিনী শেষ হয়ে যায়।
বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।